এই সুড়ঙ্গের কাছে গেলেই রহস্যময় এক অনুভূতি সৃষ্টি হয়, জাগে কৌতূহল। সুড়ঙ্গের এপারে বাংলাদেশ, ওপারে ভারত। সুড়ঙ্গটা 3 ভাগের 2 ভাগ হলো বাংলাদেশ, 1 ভাগ হলো ইন্ডিয়া। কেন, কি কারণে তৈরি করা হয়েছিল এই সুড়ঙ্গ? কে বা কারা ব্যবহার করত? এই সুড়ঙ্গের এপাশ দিয়ে প্রবেশ করে এক সময় ওপারে পৌঁছানো যেত ত্রিপুরার কোনো এক রাজপ্রাসাদে। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমরা হেঁটিয়ে যেতে পারতাম, তখন কিন্তু পরিষ্কার দেখা যেত। এখনো কেন আছে ভারত বাংলাদেশের মধ্যে এই সুড়ঙ্গ পথ? অনেক প্রশ্ন। আমার আজকের গন্তব্য ভারত বাংলাদেশের সীমান্ত জেলা ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগরের সোনাপুর গ্রামে। সুড়ঙ্গটা মিনিমাম বাই বলা সম্ভব না আমার পক্ষে। কত বছর হয়েছে? 100 বছরের উপরে ছাড়া কম হবে না, আর হয়তো বা অনেক বেশি হইতে পারে ব্রিটিশের আগে। আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি সীমান্তবর্তী জেলা ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগরে। এই চম্পকনগরী সোনাপুর গ্রামে রয়েছে একটি সুড়ঙ্গ, যেই সুড়ঙ্গের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে ভারত। এই সুড়ঙ্গটি এখন বাংলাদেশের প্রত্নতত্ত্ব নিদর্শন, যা শমশের গাজীর সুড়ঙ্গ নামে পরিচিত। শমশের গাজীর সুড়ঙ্গ দেখার জন্য আমি ছাগলনাইয়া থেকে একটা অটোরিকশা করে যাচ্ছি সোনাপুর গ্রামের দিকে। ছাগলনাইয়া থেকে সোনাপুর গ্রামের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। যেতে হয়তো সময় লাগবে 30 মিনিট। মিনিট 20 চলার পরই পৌঁছে গেলাম চম্পকনগর। চম্পকনগরেরই একটি গ্রাম হচ্ছে সোনাপুর। যেতে যেতে দেখছি এখানে বেশ ঘনবসতি। গ্রামের ভেতর দিয়ে চলে গেছে পিচ ঢালাই সরু রাস্তা। হঠাৎ করে রাস্তার দুপাশে বাড়িঘর শেষ হয়ে গেল। পিচ ঢালাই রাস্তা থেকে আমাদের অটোরিকশা পড়ল মাটির রাস্তায়। এখানটা বেশ খোলামেলা। রাস্তার দুই পাশে গাছের সারি আর ফসলের ক্ষেত। অল্প দূর গিয়ে রাস্তার একপাশে উঁচু টিলা দেখে বুঝে গেলাম আমরা সীমান্তের একদম কাছাকাছি চলে এসেছি। টিলা ঘেঁষে মাটির রাস্তা ধরে আরো কিছুক্ষণ যেতে হলো আমাদের। শুরুতে ইচ্ছে সুড়ঙ্গের কাছে যাওয়ার। রাস্তার পাশেই হঠাৎ চোখের সামনে পেয়ে গেলাম সেই রহস্যময় সুড়ঙ্গ। সুড়ঙ্গটি দেখে সত্যি কেমন যেন গা ছমছম করছে, আমার মনকে কৌতূহলীও করে তুলছে। যার বড় কারণ হলো সুড়ঙ্গের ওই পারে আছে ভারত। যদিও সুড়ঙ্গের ওপারটা সম্ভবত এখন ঢেকে ফেলা হয়েছে, এজন্যই এপার থেকে আমরা ওপারে কোনো আলো দেখতে পাচ্ছি না। না, বন্ধ হয় নাই। এমনি জংলা টংলা হয়ে আপনি পরিষ্কার দেখা যাইতেছে না আর কি, জংলা হয়েছে। বন্ধর কোনো কারণ নাই। এটা ছেলেবেলেরা এরকম নিয়ে নিচ্ছে এপার দিয়ে এপার দিয়ে বাইরে। তবে হিমাতা যাবাটা ঠিক না। ওই যে বিএসএফের টাবার আছে, এরা দেখলে এত সব কুমন্ত্র মনে করতে পারে আমার ইন্ডিয়াতে কেন আসলো, বুঝলেন না? এই জন্য পারে যাওয়াটা অবৈধ। সুড়ঙ্গটা 3 ভাগের 2 ভাগ হলো বাংলাদেশ, 1 ভাগ হলো ইন্ডিয়া। এই সময় এই সুড়ঙ্গের একটি মুখ ছিল চম্পকনগরে এবং আরেকটি মুখ ছিল আগরতলার আমলিঘাটে। ভারত বাংলাদেশ সীমান্তে ছড়িয়ে আছে শত শত বছরের ইতিহাস। শমশের গাজীর এই সুড়ঙ্গ পথ শত বছরের ইতিহাসের সাক্ষী। সুড়ঙ্গটা মিনিমাম বাই বলা সম্ভব না আমার পক্ষে। কত বছর হয়েছে? 100 বছরের উপরে ছাড়া কম হবে না, আর হয়তো বা অনেক বেশি হইতে পারে ব্রিটিশের আগে। আমরা যখন ছোটবেলা ছিলাম তখন আমরা হেঁটিয়ে যেতে পারতাম, তখন কিন্তু পরিষ্কার দেখা যেত। কিন্তু এইভাবে পশ্চিম দিক থেকে দেখলে দেখা যায় একদম সোজা, কিন্তু ওই সুড়ঙ্গটা সোজা না, ওই সুড়ঙ্গটা একটু তেরা।
বাঁকা, সুড়ঙ্গটা মধ্যখানে গিয়া একদম বাঁকা, কিন্তু এমনি আপনি চলাফেরা করতে দেখবেন যে এটা সোজা, কিন্তু সোজা না, এটা একটু বাঁকা আছে। স্থানীয়দের মুখে মুখে ছড়িয়ে আছে সুড়ঙ্গ নিয়ে নানা রকম কল্পকাহিনী। যেমন এই সুড়ঙ্গের এপাশ দিয়ে প্রবেশ করে এক সময় ওপারে পৌঁছানো যেত ত্রিপুরার কোনো এক রাজপ্রাসাদে। আবার এরকমও শোনা যায় সুড়ঙ্গের ভেতর লুকোনো ছিল অনেক গুপ্তধন। মূলত সুড়ঙ্গটা আমরা শোনা মতে জানা মতে ওর ওয়াইফ নাকি গোসল করে যাওয়ার জন্য ও পুকুরে বাড়ির থেকে গোসল করা যাওয়ার জন্য ওই সুড়ঙ্গ দিয়ে লোকজন তার ওয়াইফকে না দেখার জন্য সুড়ঙ্গটা করা হয়েছিল। কিন্তু ইতিহাস বলে অন্য কথা। সেজন্য জানতে হবে এই সুড়ঙ্গ যিনি তৈরি করেছেন সেই শমশের গাজীর কথা। শমশের গাজী কে ছিলেন? এই শমশের গাজী প্রায় ৩৫০ বছর পূর্বে ভাটির বীর হিসেবে পরিচিত ত্রিপুরা রাজ্যের এক রাজা ছিলেন এই শমশের গাজী। ১৭১২ সালে বর্তমান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে তার জন্ম হয়। পিতা পীর মোহাম্মদ, মতান্তরে পেয়ার মোহাম্মদ খান ওমরাবাদ পরগনায় খাজনা আদায় করতেন। তার মায়ের নাম ছিল কোয়ারা বেগম। কোয়ারা বেগমের নামে শমশের গাজী একটি দিঘি খনন করেছিলেন। সেই দিঘি কিন্তু আজও আছে। ১৮৪০ সালে এই শমশের গাজী কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলের একমাত্র পরাক্রমশালী অধিপতি এবং বীর পরাশক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি শুধু রাজাই ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা। সাহসী শমশের গাজী এলাকার কৃষকদের সংগঠিত করেছিলেন। বিদ্রোহ করেছিলেন ত্রিপুরার রাজা কৃষ্ণ মাণিক্যের বিরুদ্ধে। টানা এক যুগ ত্রিপুরা রাজ্য শাসন করেন এই বীর। ভাটির বাঘ বলে পরিচিতি লাভ করেন। শাসনকালে কৃষকদের খাজনা মওকুফ, জনহিতকর কাজ, একই সঙ্গে তার ব্রিটিশ বিরোধী মনোভাব ইংরেজদের কাছে শমশের গাজীকে শত্রু করে তোলে। ১৭৫৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির আগ্রাসন প্রতিহত করতে গিয়ে মৃত্যুবরণ করেন তিনি। নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর পর শমশের গাজী প্রথম ব্রিটিশদের হাতে নিহত হন। বহু কৃতিত্ব রয়েছে তার। মৃত্যুর আগে তিনি দুর্গ ও রাজধানী গড়েন। প্রতিরক্ষার জন্য আধুনিক রণকৌশল সাজান পুরো এলাকাতে। ফেনীর ছাগলনাইয়ার চম্পকনগর ও জগন্নাথ সোনাপুরের বর্তমান ভারত সীমান্ত এলাকাটি শমশের গাজীর স্মৃতি বিজড়িত স্থান। শমশের গাজী তার রাজকীয় বাড়ির পাশে দিঘি খনন করেছেন এবং এই সুড়ঙ্গ পথটি নির্মাণ করেছিলেন। শমশের গাজীর তৈরি এই দিঘি এবং সুড়ঙ্গ পথটি মূলত ছিল রাজধানীকে প্রতিরক্ষা করার জন্য একটি অন্যতম রণকৌশল। বর্তমানে জরাজীর্ণ এই সুড়ঙ্গ পথটি শমশের গাজীর স্মৃতিচিহ্ন হিসেবে টিকে রয়েছে এই ফেনীতে। সুড়ঙ্গের ওপার দেখার জন্য টিলার উপর দিয়ে হাঁটতে থাকলাম। ঘন গাছপালা আর জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা দূর গিয়ে ঝোপের ভেতর চোখে পড়ল 2199 নাম্বার সীমান্ত পিলার। আমরা আসলে এখন ভারত সীমান্তের রাস্তায় দাঁড়িয়ে আছি। এখান থেকেই ভারতের ত্রিপুরা শুরু। ওই যে দিঘি দেখা যাচ্ছে, এটাও ভারতের সীমানায়, কিন্তু এটি খনন করেছিলেন শমশের গাজী। এটা হলো শমশের গাজীর দিঘি। দুইটা দিঘি আছে, একটা পূর্ব পাশে, একটা দক্ষিণ পাশে। তারপরে আরেকটা আছে দারগাহাট দিঘি, কয়রা দিঘি ওনার মার নামে করা হয়েছে। এই কয়েকটা দিঘি। তারপরে বিরিসিন দিঘি আছে, তাও শমশের গাজী করছে। তারপরে ওনার ভাই বন্ধুদের সবার জন্য দিঘি করছে। এখান থেকে গাছে ঘেরা রাস্তা পার হয়ে যাচ্ছি শমশের গাজীর আরো ঐতিহাসিক স্মৃতির নিদর্শন দেখতে। এখানে একটা পুকুর আছে যার নাম এক খুল্লা। এখানে প্রবেশ ফি আছে জনপ্রতি 10 টাকা। আমার বাড়ি জগন্নাথ সোনাপুর। আমার নাম কাজী ফয়েজ। আমি দীর্ঘ 36 বছর যাবত আমি এখানে আছি। আমি যেখানে দাঁড়াইছি আমার থেকে 30 গজ বামে হইল যে সীমান্ত পিলার, এটা হইল নো ম্যাচ লাইন, শূন্য লাইন। আছে কি এক খুল্লা নামে একটা পুকুর আছে, এটা দেখতে আসে। খুল্লা পুকুর বলতেছি, এটা হলো পুরোটা ইন্ডিয়া। এই একটা পাড় আছে আমাদের বাংলাদেশে, ওইখানে দাঁড়ায় ছেলেপেলেরা ডিলার মারে আর কি। এই যে সরকারিভাবে নিয়ম আছে 5টা টাইম।
এই যে তালগাছ দুটা দেখা যাচ্ছে, তারপর থেকেই ভারতের সীমান্ত শুরু। তালগাছের নিচেই সীমান্ত পিলার, পাশেই সীমান্ত চৌকি, অর্থাৎ এখানে বসে বিজিবি সীমান্ত পাহারা দেয়। এই পুকুরটি নিয়ে জনশ্রুতি হলো পুকুরে নাকি আধ্যাত্মিক কোনো শক্তি আছে, যার কারণে কেউ কোনোদিন ঢিল ছুঁড়ে এই পুকুর পার করতে পারেনি। এমনকি বন্দুকের গুলিও নাকি পুকুরের ওই পারে পৌঁছায় না। যেটা এক কুল্লা ডিগি বলতেছে উপরে, টিলার উপরে ওই ডিগিটা আমরা শুনছি নাকি ওইখানে দিনেরা মাটি টাটি উঠাইতে গিয়া ওই ডিগিটা হয়ে গেছে, কিন্তু ওইখানে তখনকার আমলে কেউ হাঁসরাইয়া ওই পারে যেতে পারে না উপরে ডিগিটার মধ্যে, আর কেউ গুলি করিয়ে ওই পারে নিতে পারে না। সন্ধ্যা হয়ে আসছে, এবার আমার ফেরার পালা। ফেনীর ছাগলনাইয়া থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।